নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প। গল্পের নাম আসামি। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প আসামি। হেমদার স্বভাবটা যতই ভালো হোক, চরিত্রটা যে খারাপ এই কথা আড্ডার কারুরই অজানা নেই। সেই প্রসঙ্গ নিয়ে হেমদার আড়ালে যে রসালো আলোচনা আর হাসাহাসি চলে, সেটা কানে গেলে বোধহয় ভদ্রলোক তার এই সব সাবালক কনিষ্ঠ ভ্রাতাদের মুখদর্শন করতেন না আর। তবে মুখোমুখি আক্রমণ কেউ করে না। করবে কি? হেমদার সামনাসামনি থেকে যে কিছুতেই বিশ্বাস করা যায় না লোকটার নৈতিক জীবনটা দুর্নৈতিক। অথচ অবিশ্বাস করে উড়িয়ে দেবারও উপায় নেই, প্রত্যক্ষ প্রমাণিত সত্য। অতএব ঘটনাটাকে মানুষের দুর্বলতা বলে মেনে নিয়েছে সবাই। আড্ডার মধ্যে সকলের চেয়ে বয়সে বড় এবং সকলের থেকে ওজনেও ভারী হেমদার ওই দুর্বলতাটুকু ছাড়া কারো রাগ বাড়ায় না, ঘেন্নাও আনায় না, যোগান দেয় হাসাহাসির খোরাক। বড় জোর কোনো দিন কেউ হয়তো বলে ভালো মানুষের মতো, কি হেমদা, কাল রাত্রিরে পাড়ায় কি মশার উপদ্রব হয়েছিল? ভালো ঘুম হয়েছিল তো আপনার? ঘুম হবে না? হেমদা হাই তুলে বলেন, ঘুমের ব্যাঘাত শত্রুর হোক, মশার জন্য যাদের ঘুম বন্ধ হয় তারা যে মশা মাছিরও অধম রে। আন না, একটা তাকিয়ে আন, দেখিয়ে দিচ্ছি সাদা বিদ্যে কি বস্তু। মশা হয়তো কোনোদিন কেউ বলে। হেমদা, কি তোমার বাজ খাই নাক ডাকা! উফ, বাপ রে বাপ! কাল রাত্রিরে কি জন্য যেন তোমাদের বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলাম। কত রাত হবে? বোধহয় 11:15। উফ, সে কি শব্দ! দোতলার ঘর থেকে রাস্তা পর্যন্ত শব্দ আসছে। উঁচু নিচু সরু মোটা কত রকম! বাপ রে বাপ! মনে হচ্ছিল যেন ঘরের মধ্যে 2-10 জন লোক কথা কইছে বুঝি। হেমদা নসির ডাবরে হাত পুরে এক মুঠো নসি নাকে ঠুসতে ঠুসতে বলেন, তবু ভালো যে 2-10 জন মনে হচ্ছিল, 2 জন মনে হলেই হয়েছিল আর কি। কথাটা যে তুলেছিল সে মনে মনে বলে, ঘুঘু লোক। মুখে হাসে, নসির ডাবরটার জন্য হাতও বাড়ায়। তবে মজায় এইসব আজে বাজে কথা বললেও চওড়াপার শাড়ির প্রসঙ্গটা স্পষ্টাস্পষ্টি কেউই তুলতে পারে না। ঠিক ওই জায়গাটাতেই যেন হেমদার একটা নীরব নিষেধ আছে। মুখের উপরেই আঁকা আছে সেই নিষেধের নোটিশ। কাজে কাজেই শাড়ি নিয়ে গবেষণা আড়ালের জন্যে চরিত্রহীন হেমদা তার স্বভাব সুন্দর দরাজ হাসিটি নিয়ে সগৌরবে আড্ডাঘর উজ্জ্বল করে বসে থাকেন। আর তাস নিয়ে কাঁচা জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে চেঁচামেচি করেন। অবশ্য আরো কাঁচামি আছে হেমদার।
আড্ডাঘরের চায়ের চাহিদা মেটাবার ভার তার স্কন্ধে। যথেচ্ছ চা চালাও আপত্তি নেই হেমদার। ব্যবস্থাটা প্রথম কবে চালু হয়েছিল, কার প্ররোচনায় হয়েছিল মনে পড়ে না। পাশের একটা চায়ের দোকানের সঙ্গে ব্যবস্থা করা আছে, তারা মাসিক বিল কাটে হেমদার নামে। তবে যে যখন চায়ের অর্ডার দেয় তখনই তাকে একবার গঞ্জনা না করে ছাড়েন না হেমদা। আবার এক্ষুনি? তা খাবি বই কি? বামুনের ভাতে আছি, বালামের দর কে রাখে? কেমন? গাঁটের কড়ি খরচ করতে হলে বুঝতাম কেমন দণ্ডে দণ্ডে গলা শুকোতো। নে নে, গিলে নে যা পারিস, এই চলতি মাসটা পর্যন্ত ব্যাস। কমলকেষ্ট চা খায় না। সে মাঝে মাঝে আমাদের দিকে বিরক্তি, অবজ্ঞা আর ঘৃণা সংমিশ্রণে গঠিত একটি দৃষ্টি নিক্ষেপ করে। বোধ করি ভাবে, ধন্য নির্লজ্জ বটে, জিভে তোমাদের ছ্যাঁকা লাগে না? অমন চা খাওয়ার কপালে আগুন। কমলকেষ্ট নতুন, কবে যেন কাকে ডাকতে এসেছিল এখানে, বসে খানিক্ষণ খেলা দেখে গেল, তারপর থেকে নিয়মিত সদস্য। বয়সে আমাদের চাইতে অনেক ছোট, তাছাড়া নতুন। ঠিক করা হয়েছিল হেমদা এবং শাড়ি সম্পর্কিত সরস আলোচনাটা ওর সামনে করা হবে না। কিন্তু হাত দিয়ে কে আগুন ঢাকতে পারে? হেমদা যদি নিজের দুর্নীতির নজির লোকের নাকের সামনেই ঝুলিয়ে রাখেন, আমরা আর কত সামলাবো? কমলকেষ্টই একদিন এসে বলল, শুধু বলল বলে ঠিক হয় না, রীতিমতো নাটকীয় বিরসের ভঙ্গিতে উচ্চারণ করল, আপনাদের হেমদা নাকি বিপত্নিক। বিপত্নিক না? আমরা মুখ চাওয়াচাই করে ঠান্ডা গলায় বললাম, হ্যাঁ তাই তো জানি, মানে বিধবা বেটা ছেলেকে তো তাই বলে। আরে রেখে দিন আপনাদেরই আর কি। শুনতে পাই নাকি দ্বিতীয় আর কোনো আত্মীয় নেই হেমদার বাড়িতে, একটা চাকর মাত্র ভরসা করে থাকেন তিনি। আমি আরো শান্ত গলায় বলি, শুধু তাই, সেটা আবার বোবা কালা। হেমদাতে আর তাতে হাত মুখ নাড়ানাড়ি চলে, দেখলে নাকি তাকে? কথার মাঝখানে ডাব কাটা দায়ের কোপের মতো মন্তব্যের উপর একটি সজোর কোপ মারে কমলকেষ্ট। থাক থাক শশাঙ্ক বাবু, আর বলতে হবে না, এইবার বুঝেছি জগতে আর লোক খুঁজে পাননি বোবাকালা চাকর, যার কাছ থেকে ঘুষ দিয়েও কথা আদায় করতে পারবে না কেউ, এই তো। কিন্তু এই জবাবটা দিন দেখি আমায়, যার বাড়িতে দুটো বেটা ছেলে ছাড়া তৃতীয় প্রাণী নেই, তার বাড়িতে ছাতের আলসে হাতি পা শাড়ি শুকোয় কেন? আমি ঈষৎ বিস্মিত ভাবে বলি, শাড়ি? ও হ্যাঁ, দেখি বটে মাঝে মাঝে, কি জানি কেন। শাক দিয়ে আর মাছ ঢাকবেন না শশাঙ্ক বাবু, খুব হয়েছে। ছি 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 ছি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের নীতি জ্ঞান। হেমদা হেমদা করে তো আপনারা সকলেই পাগল দেখি, অথচ হেমদা চরিত্র সম্বন্ধে কোনো খোঁজই রাখেন না, ভারী অবাক তো। চরিত্র? আমি আলগাভাবে বলি, না কই, তেমন করে খোঁজ আর কে রাখছে? তাস খেলেন ভালো, তাই জানি, চরিত্র ভালো কিনা তা জানেন না। জানেন না কেমন? কমলকেষ্ট একটা ক্রূর হাসি হাসে। জানবেন আর কোথা থেকে, জানবেন আর কোথা থেকে? চায়ের দোকানের মান্থলি টিকিটটি তো বন্ধ হয়ে যাবে তাহলে। গোড়া থেকে এইটা লক্ষ্য করেছি আর ভেবেছি, খামোকা কেন লোকটা এই ঘুষটা দেয়। এখন পরিষ্কার হলো, চা ঢেলে জিভ বন্ধ করে রাখো। কিন্তু আমি এসব সহ্য করব না শশাঙ্ক বাবু। কি করবেন? কি করবেন? আমি সবিনয় প্রশ্ন করি।
হেমদার ছাতের আলসে আপনার হাত পৌঁছবে কি করে বলুন তো, যে শাড়ি শুকোতে দেওয়া আটকাবেন? কায়দার কথা আমি বুঝি না মশাই, আমি হচ্ছি সোজা কথার লোক। সোজা বলে দিচ্ছি, ওই আপনাদের হেমদার এই ক্লাবে আসা আর চলতে দেওয়া যাবে না। আমার মতে ওই সব লোককে প্রশ্রয় দেওয়া সমাজের শত্রুতা করা। হেসে বলি, সামান্য একটা শাড়ির পাড় দেখে অত উতলা হচ্ছেন কেন কমলবাবু? হেমদার কোনো আত্মীয়া বেড়াতে আসেন এমনও তো হতে পারে। না স্যার, সে বিষয়ে অবহিত হয়েই বলতে এসেছি। প্রত্যেক দিনই শুকোয়, ঠিক ওই দক্ষিণের কোণটায়, রাস্তার ওই মোড় থেকে চোখে পড়ে। আপনারা যদি বলেন আপনাদের চোখে পড়েনি কোনোদিন, মুখের ওপর বলবো মিথ্যে কথা বলছেন আপনারা। স্ত্রীলোকবিহীন বাড়িতে প্রত্যহ কেন শাড়ি শুকোয়, এ ধাঁধার মীমাংসা করবার চেষ্টা আপনারা কেন করেন না, সেইটাই তো আশ্চর্য। হেমদা সকলের চোখের মনি, হেমদা না থাকলে আড্ডা কর অন্ধকার। ধিক ধিক আপনাদের। কেউ রাগলে ভারী মজা লাগে আমার। উদাসীন ভাব দেখিয়ে বলি, এমনও তো হতে পারে বাসন মাজার জন্য কোনো ঝিটি আছে, আমরা ঠিক জানি না। আর ঠেকানো যায় না কমলকেষ্টকে, রেগে তিনখানা হয়ে ওঠে একেবারে। ঝি? বাসন মাজার ঝি? বাসন মাজা ঝিয়ের মতো কাপড়ই বটে। জরিপাড়ের, কলকাপাড়ের, হাতিপাড়ের ঢাকাই, শান্তিপুরি শিমলে, ফরাসডাঙ্গার শাড়ি, এসব ভিন্ন তো দেখলাম না কোনোদিন। ও শাড়ি যদি ঝিয়ের হয় তাহলে সেই ঝি গিন্নি, বুঝলেন? বলে দুমদুম করে চলে যায় কমলকেষ্ট। কমলকেষ্ট রাগ দেখে কৌতুক বোধ করি। আমরা তো বরাবরই দেখি, কই রাগ হয় না তো। আগে কৌতূহল হতো, এখন হয় কৌতুক। বরাবর দেখে আসছি রাতের আলসের বিশেষ ওই জায়গাটিতে শাড়ি শুকোয়, প্রত্যহই শুকোয়। রাস্তার মোড় থেকে দেখা যায় কমলকেষ্ট বর্ণিত জরিপার, কলকাপার জাতীয় দামি দামি শাড়ি। ওই নিয়েই আমাদের হাসাহাসি। দলে কারোর সঙ্গে দেখা হলে প্রায়ই হয়তো প্রথম কথা হয়, আজ লাল কাস্তা পাড়। না না, কাস্তা পাড় উঠে গেছে, কালো কলকাপাড় দেখেছি রে। বেশি হাসি হেমদার বুদ্ধির ঢিলেমি নিয়ে। অপরাধ করছিস বাবু কর, মানুষের স্বধর্ম, কিন্তু অপরাধের জ্বলন্ত প্রমাণটা পাড়াপড়শিদের চোখের সামনেই ঝুলিয়ে রাখা কেন? তবে শাড়ির মালিকিনী যে বিশেষ সাবধানী তাতে আর সন্দেহ নেই। পড়শি মহিলাদের অনেক উকি ঝুঁকি ব্যর্থ হয়েছে তার সাবধানতার কাছে। কোনো দিন তাকে দেখা যায় না। আসলে অন্যমনস্কতা। তিনতলার ছাতের আলসে যে কারো নজর পড়বে এটা খেয়াল হয়নি বোধ হয়। এরপর দিন ৩-৪ কমলকেষ্ট আর আসেনি। আজ হঠাৎ হাঁসফাঁস করতে করতে এলো। কি মহাত্মা এখনো আসেননি বুঝি? মহাত্মা? আমরা সচকিত হয়ে উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের পরম পূজনীয় হেমদা। কই আসেননি তো এখনো। আজ কিন্তু আমি মুখোমুখি ক্রস করব শশাঙ্ক বাবু, আপনারা চটুন আর যাই করুন। পরশু দিনে নিজে চোখে দেখলাম বসন্ত স্টোরসে কর্তা ভুঁড়ি এলিয়ে বসে শাড়ি বাঁধছেন। আর চান কিছু? তাও আপনারা কার জন্য কিনছেন কি বৃত্তান্ত বলে উড়িয়ে দেবেন ভেবে চুপচাপ ছিলাম। হাতে হাতে প্রমাণ হয়ে গেল আজই। সেই শাড়ি আর ছাতে দুলছে। এখন আমায় ধরে মারুন আর যাই করুন, প্রতিজ্ঞা করে এসেছি আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। অস্বস্তি বোধ করে বলি, আচ্ছা কমলবাবু, আপনারই বা এত রাগ কেন? কার বাড়িতে শাড়ি শুকোয়, কার বাড়িতে গামছা শুকোয়, তাতে আমাদের কি?
তাস খেলতে আসি, খেলি, চুকে গেল। আর কি চুকে গেল? সামাজিক শৃঙ্খলা বলে কিছু থাকবে না? কিছু থাকবে না কেমন? কমলকেষ্ট তেলে বেগুনে জ্বলে ওঠে। পাড়ার মধ্যে বসে বসে উনি যা খুশি তাই করবেন, আর আমরা চোখ বুজে থাকবো? আমি উত্তর দিতে গিয়ে থেমে যাই। দরজায় স্বয়ং হেমদা। কমলকে দেখেই তার ঘাড়ে একটা রদ্দা মেরে বলেন, কি হঠাৎ চুপ মেরে গেলে কেন? খুব তো তর পাচ্ছিল এতক্ষণ, কিসের কথা? কমল ঘাড় সরিয়ে নিয়ে বুনো ঘোড়ার মতো গোঁজ হয়ে থাকে। কি ব্যাপার শশাঙ্ক? আমি হাসি চেপে বলি, কমলবাবু বলছিলেন আপনি নাকি বসন্ত স্টোরসে ভড়ি এলিয়ে বসে কাপড় কিনছিলেন, এবং ওটা দুর্নীতি। থামুন শশাঙ্ক বাবু। কমল হঠাৎ ছিটকে ওঠে। স্পষ্টই বলছি, আমি হিমবাবুর মুখের উপরেই বলছি, স্ত্রীলোক আত্মীয়হীন বাড়িতে শাড়ির আনাগোনা আমরা তো দুর্নীতি বলেই মনে করি। শুনে প্রথমটা হেমদার মুখটা একটু মলিন হয়ে যায়, তারপরেই হেসে বলে ওঠেন, ওহো, এই ব্যাপার। তাই আজ কদিন দেখছি কমলকেষ্ট যখন তখন আমাদের বাড়ির ধারে কাছে ঘোরাঘুরি করছে। তা আর কিছু আবিষ্কার করতে পারলেন না বুঝি? বড় তো মনক্ষুণ্ণ হলেন কমলকেষ্ট। আহা! জ্বলন্ত একটা দৃষ্টি এনে কমলকেষ্ট গম গম করে বেরিয়ে যায়। লোকটা স্বভাবই এই, চটে গেলে দাঁড়ায় না সেখানে। কথাটা যখন এত দূর এগিয়ে এসেছে, আমাদেরও কৌতূহল দুর্দমনীয় হয়ে ওঠে। একদিকে প্রত্যক্ষ প্রমাণ, আর একদিকে হেমদার অপাববিদ্ধ ভঙ্গি। আমাদের কম যন্ত্রণা দেয় না তো? সহাস্য মুখে যেন কিছুই নয় এইভাবে বলি, ব্যাপার কি হেমদা? হেমদা গম্ভীর হাসে বলেন, শুনতে চাস? শুনতে চাস? তা বললে শুনি। ব্যাপারটা কি জানিস? অবশ্যই আমারই একরকম পাগলামি বলতে পারিস, কিংবা নেশাই ধর। হেমদা একটু থামেন। সর্বশরীর কণ্টকিত হয়ে আসে আমার, না জানি কি শুনতে হয়। হেমদা ফিক ফিকে হেসে বলতে থাকেন, হয়েছে কি জানিস? তোদের বৌদির শখ ছিল ভীষণ, ভীষণ শাড়ির শখ ছিল। কেবল শাড়ি কিনবে আর সর্বদা সেই ভালো ভালো শাড়িগুলো আটপৌরে করে পরবে। কম বকুনি দিয়েছি তার জন্যে? শুনতো না। মেয়েলি মুখ নাড়ার বহর জানিস তো। হাত মুখ নেড়ে বলতো, কবে আছি কবে নেই, শাড়িগুলো কি সতীনের জন্য রেখে যাব নাকি? সকলের মুখের ওপর একবার চোখটা বুলিয়ে নিয়ে কেমন একটা বোকা বোকা অপ্রতিভ হাসি হেসে বলতে থাকেন হেমদা, ছাতের ওইখানে একটা দড়ি টাঙিয়েছিল জানিস, শাড়িগুলো মেলে দিত আর বলতো, পাড়ার লোকে দেখে চক্ষু সার্থক করুক। বেজায় ফাজিল ছিল কিনা? পাড়ার লোকেদের যেন খেয়ে দে কাজ নেই, দেখলে আমি দেখতাম, মানে ওই আর কি দেখতে পেতাম। অফিস থেকে ফিরতে মোড় ঘুরতে চোখে পড়তো। তা সত্যি বলতে কি, শুনে তোরা হাসবি, শাড়িটা চোখে পড়তেই মনে হতো যেন বাড়ি এসে গেছি। মানে তোর বৌদির সঙ্গে যেন দেখাই হয়ে গেল। তারপর তো শাড়ি শুকনো ঘুচে গেল। এদিকে আমার ওই এক বদ অভ্যেস হয়ে গেছে, মোড় ঘুরে ছাতের দিকে চাইলেই প্রাণটা যেন কিরকম খাঁ খাঁ করে ওঠে।
বুকটা কেমন ধড়ফড়িয়ে ওঠে। বাড়ি এসে তার জের মিটতে ঘন্টা কেটে যায় রে। অভ্যেস জিনিসটা বড় পাজি। যত ভেবেছি তাকাবো না, পড়বেই চোখে। তার শেষে ওই বুদ্ধিটা খাটালাম। ভোরবেলা চুপি ছাড়ে এক ফাঁকে ছাতে উঠে একখানা শাড়ি মেলে দিয়ে আসি। ঝুলতে থাকে সারাদিন, বাতাসে ওড়ে এলোমেলো হয়ে কার্নিশে লুটোপুটি খেতে থাকে। ঠিক তেমনি আগেকার দিনের মতোই। চোখে পড়লেই মনে হয় যেন সব ঠিক আছে। অফিস থেকে ফিরতে তাকাতে তাকাতে আসি। লোক হাসানো আর কাকে বলে? হ্যাঁ, কি বলিস? লোক হাসানো আর কাকে বলে?